আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। আমিরাত থেকে দেশে ফিরলেন ক্ষমাপ্রাপ্ত 13 জন। এরপর জানিয়ে দিব রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। এরপর জানিয়ে দিব ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক। জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের 1 মাস এক নজরে। সর্বশেষ জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময়োপযোগী বলছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি প্রাইম বাংলা নিউজে। আমিরাত থেকে দেশে ফিরলেন ক্ষমাপ্রাপ্ত 13 জন। সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত 57 বাংলাদেশির মধ্যে 13 জন দেশে ফিরেছেন। শনিবার রাত 10টায় তারা দেশে পৌঁছান। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ক্ষমাপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 12 জন ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1 জন অবতরণ করেন। এ সময় তাদের স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক ক্ষমা মঞ্জুর করা 14 জন বাংলাদেশি অভিবাসীর প্রথম দল শনিবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও রাত 10টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও বাকি 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার ওপর হামলা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত 12:30টার দিকে তিনি মারা যান। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি এস.এম. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যায়, কিন্তু মতিহার থানায় 5ই আগস্টের সহিংসতার কোনো মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয় যেন তাকে কোনো সহিংসতায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওসি বলেন, গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ। তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এখন পরিবার চাইলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি নগরীর বুধপাড়ার বাসিন্দা ছিলেন। 2014 সালের 29 এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। এতে মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাম পা ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল হাতের রগ। একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যরা ওই হামলা চালায়। এ হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। তার আরেকটি পা শনিবার রাতে ভেঙে দেওয়া হয়। ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক। সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাদেক আহমেদকে আটক করেছে বিজেপি। শনিবার সন্ধ্যায় জাকিগঞ্জ ব্যাটালিয়ন এর অধীনস্থ জৈন্তাপুর বিত্তপীর হাবিলদার মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে বিজেপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী গোয়াবাড়ি নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক সন্ধ্যা 7টার দিকে 2 জন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজেপি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজেপির উপস্থিতির টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজেপির টহল দল ধাওয়া করে তাদেরকে আটক করে। আটককৃতদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমেদ এবং অপরজন তার সহযোগী ও ছোট ভাই সাদেক আহমেদ। উভয় জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজি মনির উদ্দিন এর ছেলে। আটককৃত ব্যক্তিদের দেহ
তল্লাশি করে 2টি বাংলাদেশি পাসপোর্ট, 14,200 ভারতীয় রুপি এবং বাংলাদেশি 4,000 টাকা, 3টি মোবাইল সেট ও তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্তর্বর্তী সরকারের 1 মাস এক নজরে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। 3 দিন পর 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা 21। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার 2 জন বিশেষ সহকারী, 1 জন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত আছেন। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত, পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 মাসে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে: 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়। আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নেয়। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিদের সবাইকে আমিরাতের প্রেসিডেন্ট ক্ষমা করে দেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে এই ক্ষমা করার কথা জানায় সরকার। 6ই আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। 10ই আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগ করেন। একই দিনই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার আগে 8ই আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। 5 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময় উপযোগী বলছে মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার পক্ষে বিএনপি, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কারেও পক্ষে দলটি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার দিবাগত রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তার একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন।